জানেনই তো এই পৃথিবীতে একজন মানুষের খালি পকেট আর খালি পেট বুঝিয়ে দেয় আসলে জীবন কাকে বলে। আজকে আমি 2021 সালে রিলিজ হওয়া তামিল ভাষার দিন মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, যার বাংলা অর্থ মধু। পাহাড়ের ছোট্ট একটি গ্রামের এক সহজ সরল স্বামী স্ত্রী, খুব সুন্দর আর অতি সাধারণ তাদের জীবনমান। এরপর হঠাৎই এক অসুস্থতা, আর তারপর যা হয় সেটা একটু দেখাচ্ছি, এরপরেই মূল গল্পটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনার মন ছুঁয়ে যাবে। হাই বস, কি অবস্থা, কেমন আছেন? আমি শ্রাবণী আছি আপনাদের সঙ্গে আমার সিনে গল্পচিত্র পরিবারে। আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা একটা পাহাড়ি গ্রাম দেখতে পাই, যেখানে একজনের বাড়িতে গ্রামেরই এক আয়ুর্বেদিক ডাক্তার আসে চিকিৎসা করতে। তো তিনি সেখানে এসে এই মেয়েটিকে বলে, তোমার বাবার শরীর কেমন আছে? তো মেয়েটির নাম পিঙ্কি। পিঙ্কি বলে, বাবার শরীর তো অনেক খারাপ হয়ে যাচ্ছে কাকা, খুবই কাশতে থাকে। ডাক্তার তার বাবাকে চিকিৎসা করে বলে, পিঙ্কি, কুরুঞ্জির মধু নিয়ে এসে তোমার বাবাকে খাওয়াও, তাহলে ভালো হয়ে যাবে। পিঙ্কি বলে, ডাক্তার কাকু, এই মধু আমি কোথায় পাবো? ডাক্তার বলে, পাশের গ্রামে ভেনু নামে একটা ছেলে আছে, শুধুমাত্র ওই এই মধুটা সংগ্রহ করে, তুমি ওর কাছ থেকে এটা নিয়ে আসো। এরপর সিন পরিবর্তন হয়ে আসে সেই ভেনুর কাছে, যে খুবই রিস্ক নিয়ে পাহাড়ের একদম চূড়ায় একটা গাছ থেকে মধু সংগ্রহ করছে। তো ভেনু আবার মধু সংগ্রহ করার পাশাপাশি গ্রামের সব বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার কাজ করত। তো স্কুলে নিয়ে যাওয়ার সময় একটা ছোট নদী পার হতে হয়, আর তখনই পিঙ্কি এসে জিজ্ঞেস করে, আচ্ছা এই গ্রামের ভেনুকে, আপনি কি তাকে চেনেন? ভেনু বলে, কি দরকার তাকে? পিঙ্কি বলে, আপনাকে কেন বলবো, চেনেন কিনা সেটা বলুন। ভেনু বলে, জি হ্যাঁ, আমিই ভেনু। পিঙ্কি বলে, ও আচ্ছা, আপনার কাছে এসেছিলাম কুরুঞ্জির মধু নিতে। ভেনু বলে, এখন এই মধুটা খুঁজে পাওয়া অনেক দুষ্কর, তো এটা কি আপনার বাচ্চার জন্য নাকি? পিঙ্কি বলে, ওই সৌভাগ্য আমার এখনো হয়নি, আমার বাবার জন্য। ভেনু বলে, ও আচ্ছা ঠিক আছে, খুঁজে পেলে আপনাকে জানাবো, আপনার ঠিকানাটা বলে দিন, আমি নিজেই নিয়ে যাব। পিঙ্কি বলে, আমি পাশের গ্রামেই থাকি, আমার নাম পিঙ্কি। এই বলে সে চলে যায়। তো কয়েকদিন পর ভেনু সেই মধু নিয়ে পিঙ্কিদের বাড়িতে যায়, গিয়ে দেখে পিঙ্কি বাড়িতে নেই। তো সেই মধুটা সঙ্গে সঙ্গে খাওয়াতে হয় বলে ভেনু নিজে থেকেই বিছানা থেকে তার বাবাকে উঠিয়ে মধুর সঙ্গে একটু ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। আর এইখানেই সিন কাট হলে দেখা যায় সেই পাহাড়ে হঠাৎ করে অতি গরমের জন্য বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, আর সেই আগুনে অনেক মানুষ মারাও যায়, যা টিভি নিউজে দেখাচ্ছিল। তাই সরকার থেকে পুলিশদেরকে আদেশ দেয় যে ওই গ্রামের রাস্তায় ব্যারিকেড দিতে। তো সেই ব্যারিকেড দেওয়ার জন্য সেখানে আর কোনো গাড়ি চলাচল করতে পারছিল না। আর এদিকে গ্রামের মানুষগুলো বলাবলি করতে থাকে, আহারে কতগুলো মানুষ মারা গেল। এরপর সিন পিঙ্কির কাছে আসলে দেখা যায় পিঙ্কি সেই মধুর টাকাটা ভেনুকে দিতে এসেছে, কিন্তু ভেনু বলে, আপনার বাবা অনেক অসুস্থ, আমাকে টাকা দিতে হবে না, আপনার বাবা আগে সুস্থ হোক। কিন্তু পিঙ্কি বলে, আমি শুনেছি ডাক্তারবাবুর ওষুধের টাকা না দিলে নাকি অসুখ ভালো হয় না। তো ভেনু একটু হেসে বলে, আপনার বাবা এখন কেমন আছে? পিঙ্কি বলে, হ্যাঁ এখন একটু ভালো আছে। তো ভেনু পিঙ্কিকে বলে, এক কাপ চা বানিয়ে দেই, প্লিজ এটা না করবেন না। তো এরপর পিঙ্কি চা খেতে খেতে বলে, আপনার বউ বাচ্চা তারা কোথায়? ভেনু একটু লজ্জা পেয়ে বলে, আগে তো বউ, তারপর তো বাচ্চা। আসলে পাহাড়ের এক বন্যায় আমার পরিবারের সবাই মারা যায়, তারা থাকলে হয়তো আমি এখন বিবাহিতই থাকতাম, আমি এখন একাই থাকি। পিঙ্কি বলে, ও আচ্ছা, এই বলেই সে চলে যায়। তো গ্রামের একজন পঞ্চায়েতের কাছে শহর থেকে একটা লোক আসে, সে নাকি এই পাহাড়ে একটা চা বাগান বানাবে, আর তাই শ্রমিক খুঁজতে এখানে এসেছে। তো তাদের কথা বলতে বলতে সেই রাস্তা দিয়ে ভেনু যাচ্ছিল। পঞ্চায়েত বলে, কি ব্যাপার ভেনু, কোথায় যাচ্ছ? ভেনু বলে, এই তো সাহেব, মধু সংগ্রহ করতে যাচ্ছি। এরপর পঞ্চায়েত বলে, শোনো, এই স্যার শহর থেকে এসেছে, সে নাকি আমাদের এই পাহাড়ে একটা চা বাগান করবে, তোমার আর এত পরিশ্রম করতে হবে না, তোমাকে সুপারভাইজার বানিয়ে দিব, যাও গ্রামের সবাইকে গিয়ে বলো তারা যেন এই কাজে যুক্ত হয়। ভেনু বলে, স্যার আমি তো এই পাহাড়েই বড় হয়েছি, আর পরিশ্রম করেই আমার জীবনটা এত দূর,
আমি কোনো সুপারভাইজার হতে চাই না, আর বেশি টাকাও আমার দরকার নাই। যেভাবে জীবন চলছে আমি খুবই ভালো আছি। আচ্ছা স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি তাহলে। সেই অফিসারটা বলে, কেমন দুঃসাহস, এত বড় অফার দিলাম তারপরও রাজি হলো না। তো যাই হোক, পাহাড়ে পিঙ্কি কাজ করার সময় ভেনুকে সেই রাস্তা দিয়ে যেতে দেখে, আর সেই দিনের পর থেকে পিঙ্কি আবার ভেনুকে ভালোবেসে ফেলেছিল। আর তাদের দেখা হওয়ার পর কোনো ধরনের কথা নেই, পিঙ্কি ডাইরেক্ট ভেনুকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। এরপর পিঙ্কি মজা করে বলে, আমাকে যদি আপনার বউ বানান তাহলে কিন্তু আমি আপনাকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াবো, আর কোনো চিন্তা থাকবে না। এই কথা শুনে ভেনু একটু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত হলে ভেনু এইসব কথা ভাবতে থাকে যে কিভাবে পিঙ্কি এত সহজে এই কথাটা বলল, আর কি আছে আমার মধ্যে যে পিঙ্কি আমাকে পছন্দ করলো। তো পরদিন ভেনু সরাসরি পিঙ্কির কাজের এখানে এসে একটু লজ্জা পেয়ে বলে, আমি রাজি পিঙ্কি। পিঙ্কি এই কথাটি শুনে খুবই খুশি হয়ে যায়, আর তাদের এই পছন্দের কথাটা কেউ একজন পিঙ্কির বাবাকে জানায়। এরপর পিঙ্কি কাজ করে বাড়িতে আসলে তার বাবা হঠাৎ করে জিজ্ঞেস করে, কে রে ওই ছোকরা? পিঙ্কি বলে, বাবা ওই যে সেই দিন তোমাকে মধু দিতে এসেছিল, ছোকরাটা সে। তো তার বাবা খুশি হয়ে বলে ছেলেটা মধু সংগ্রহ করে, আর এই কাজ করতে গিয়ে তার শরীরে অনেক হুল ফুটেছে, তারপরেও সেই কাজটি ছাড়ে নাই। তার মানে ছোকরাটার অনেক ধৈর্য শক্তি। আর সেই দিন ঘরে তুই না থাকার সত্ত্বেও নিজের হাতে আমাকে মধু দিয়ে ওষুধ বানিয়ে খাইয়েছিল। আমি বলেছিলাম, বাবা আমার কাছে তো টাকা নেই, কিন্তু তখন ছোকরাটা বলেছিল, আচ্ছা টাকা লাগবে না, আপনি আগে ওষুধটা খেয়ে নিন। তখনই বুঝেছিলাম ছোকরাটা যথেষ্ট সৎ। তো ছোকরাটাকে বলবি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাতে আমার কাছে। পিঙ্কি একটু ভয়ে ভয়ে লজ্জা পেয়ে বলে, আচ্ছা বাবা ঠিক আছে। এর পরদিন শহর থেকে পুলিশ সহ কিছু প্রশাসনের লোক আসে গ্রামের পঞ্চায়েতের কাছে। তারা বলে, তোমাদেরকে এই পাহাড়ের জীবন থেকে সমতলে নিয়ে যাওয়ার জন্য সরকার আমাদের আদেশ দিয়েছে, আর এখানে অনেক গরম, যখন তখন দাবানলে আগুনে সবকিছু পুড়ে যায়। দেখেছো তো কিছুদিন আগে কত মানুষ মারা গিয়েছে, আমরা চাই না তোমরাও মারা যাও। তখন ভেনু বলে, স্যার এই মাটি, বায়ু, এই আকাশ, এই গাছ, এগুলো আমাদের শক্তি, আমরা এখানে অনেক ভালো আছি। স্যার পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা এখানে নিজেদেরকে গুছিয়ে নিয়েছি। গ্রাম পঞ্চায়েত বলে, হ্যাঁ স্যার ভেনু ঠিকই বলেছে, আমরা এখানকার পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছি, আমরা এখান থেকে কেউ যেতে চাই না। তো সেই অফিসারদের মধ্যে আরেকজন বলে, এদেরকে ছেড়ে দেন স্যার, একদিন ঠিকই আমাদেরকে প্রয়োজন পড়বে, আমাদের কথা তো মানলো না, পরে ঠিকই বুঝবে। যাই হোক, এরপর তারা রেগে সেখান থেকে চলে যায়। তো পরদিন সকালে পিঙ্কিদের বাড়িতে ভেনু তার গ্রামের কিছু লোকজন নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এরপর গ্রাম পঞ্চায়েত বলে, কি কানাপ্পা তুমি কি এই বিয়েতে রাজি? তো পিঙ্কির বাবা বলে, হ্যাঁ আমি রাজি পঞ্চায়েত। এরপর পিঙ্কিকে জিজ্ঞেস করলে পিঙ্কি বলে, হ্যাঁ আমিও রাজি। এরপর ভেনুকে জিজ্ঞেস করলে ভেনুও বলে, জি আমিও রাজি। এরপর তাদের বিয়ের অনুষ্ঠানের কথা শুরু হয়। আসলে পাহাড়ে তাদের বিয়ের অনুষ্ঠানটা একটু ভিন্ন। কলা গাছের একটা ছাল নিয়ে তাদের দুজনের হাতে দেওয়া হয়, একজন এক প্রান্তে ধরবে আর আরেকজন আরেক প্রান্তে ধরবে। তো সেটা মাঝখান থেকে ছিঁড়ে ফেলতে হয়, আর যদি সেটা প্রপারলি দুই ভাগে ভাগ হয়ে যায় তার মানে সৃষ্টিকর্তা তাদের বিয়েতে রাজি। আর যদি একটু 19-20 হয়ে যায় তাহলে তারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তাদের বিয়েতে রাজি না, আর সেই বিয়ে শুভকরও হবে না। তো এরপর দুজন মিলে সেটা করতে গেলে দেখে মাঝখান থেকে প্রপারলি সেটা ছিঁড়ে নি, আর যা দেখে গ্রাম পঞ্চায়েত বলে, ভগবান তোমাদের বিয়েতে রাজি না, তার কথা যদি অমান্য করে তোমরা বিয়ে করতে চাও তাহলে তোমাদের দুজনের মধ্যে একজন মারা যাবে। তো তিনি বলেন, ভেনু তুমি তোমার বাড়িতে যাও, আর পিঙ্কি তুমিও তোমার বাড়িতে চলে যাও। ভেনু বলে, কাকা তাহলে আমাদের একটা সমাধান দিয়ে যান, আমরা তো দুজন দুজনকে অনেক ভালোবাসি, শুধুমাত্র এই একটা পদ্ধতি ঠিক মতো হয়নি বলে আমাদের আলাদা হয়ে যেতে হবে। পঞ্চায়েত বলে, ভেনু এই পাহাড়ে আমাদের পূর্বপুরুষরা এই নিয়ম মেনে এসেছে, তুমি যা ভাবছো সেটা আর সম্ভব না, চিন্তা ভাবনা পাল্টাও, অন্য কোথাও বিয়ে করো যেটা তোমার জন্য মঙ্গলকর হবে। ভেনু বলে, কাকা দয়া করে আমাদের বিয়েটা দিয়ে দেন, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আর আপনাদের আশীর্বাদে সবকিছু ভালো হবে। এরপর পঞ্চায়েত বলে, তুমি জানো না কি হবে, তোমরা নিঃস্ব হয়ে যাবে একদম যদি এই কাজটা তোমরা করো। তো তার কথা শুনে সবাই মন খারাপ করে যে যার বাড়িতে চলে যায়। আর ঠিক ওই দিন রাতে পিঙ্কি ভেনুর সাথে দেখা করতে আসে। ভেনুকে বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে এই পাহাড় থেকে আমি আত্মহত্যা করব। ভেনু বলে, তোমার তো ভালোই সাহস, এত রাতে তুমি একা একা এখানে চলে এসেছো, এখন তো ভূতেরাও ঘুমাচ্ছে, এরপরেই ভোর হয়ে যাবে, কেউ আমাদের দেখলে খারাপ ভাববে পিঙ্কি। পিঙ্কি বলে, আমি কিছু জানি না,
আমি তোমার কাছে এসেছি, সিদ্ধান্ত তোমার। এরপর সকাল হতে হতেই দুজন একটা গাছের কাছে এসে বলে, হে দেবতা, দয়া করে আপনি আমাদের কথাটা মেনে নিন। আমি কি কখনো কোনো পাপ কাজ করেছি যে এই মেয়েটাকে আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছেন? দয়া করে আমাদের বিয়ে করার অনুমতি দিন ভগবান। এরপর তারা দেবতার নাম মনে এনে যখন সেই রীতিটা মেনে কলা গাছটা টান দেয়, তখন সুন্দর করে মাঝখান থেকে 2 ভাগ করে ছিঁড়ে যায়। আর এরা ভীষণ খুশি হয়ে নিজেরাই সেখানে বিয়ে করে নেয়। এরপর আর কি, নতুন বিয়ে হয়েছে। এরপরের সিনারিগুলো তো আপনারাই ভালো জানেন। তো একটা গানের মধ্যে এই সুন্দর সিনারিগুলো পার করতে করতেই পিঙ্কি প্রেগনেন্ট হয়ে যায়। ভেনু অনেক যত্ন নিতে থাকে পিঙ্কির, আর সেই একই গানের মধ্যে তাদের সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। আর ধীরে ধীরে সে মেয়েটি বড় হয়ে যায়। খুব হাসি আনন্দে তাদের সংসারটা চলতে থাকে। তো প্রতিদিনকার মতো সকালে মেয়ে আর স্বামীকে খাবার দিয়ে বলে, সাবধানে তোমরা কাজে যেও, আর আমিও কাজে যাচ্ছি। এইদিকে পিঙ্কি গাছ কাটার জন্য সেই পাহাড়ি মেয়েদের সঙ্গে কাজে চলে যায়। আর বাবা মেয়ে খাবার খেয়ে সেই পাহাড়ের চূড়ায় রওনা দেয় মধু সংগ্রহ করতে। তো সেইখানে পৌঁছে গেলে মেয়েকে কাঁধে করে নামিয়ে বলে, মা তুমি এখানে বসো, আমি মধুটা নিয়ে তারপর তোমার কাছে আসছি। এরপর বাচ্চা মেয়েটা বাবাকে ডেকে ইশারাতে বলতে থাকে, বাবা আমি কি কখনো কথা বলতে পারবো না? আর তখনই আমরা জানতে পারি যে তাদের মেয়েটা কথা বলতে পারে না। এরপর ভেনু মিষ্টি করে বলে, শোনো মা, তোমার কণ্ঠ এতটাই মিষ্টি যে আমাদের সেই কণ্ঠ শোনার মতো কানই দেয়নি ভগবান। তোমার এই মিষ্টি কথা শুধুমাত্র একজনই শুনতে পায়, আর সেই হচ্ছে আমাদের সবার প্রিয় ঈশ্বর। আচ্ছা তাহলে তুমি একটু বসো মা, আমি এক্ষুনি আসছি। এই বলে সে কাজে যায়। আর এইদিকে পাহাড়ে কাজে যাওয়ার পথে পিঙ্কি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। এরপর সবাই ধরাধরি করে মাথায় জল দিলে পিঙ্কির কিছুটা জ্ঞান ফিরে। সবাই বলে, তুমি সকালে কিছু খাওনি? পিঙ্কি বলে, হ্যাঁ সকালে রুটি খেয়েছিলাম, কিন্তু আমার পেটে খুব ব্যথা করছে। তো সবাই বলে, আজকাল তোমাকে কোনো কাজ করতে হবে না, বাড়ি চলে যাও, এত অসুস্থ শরীর নিয়ে তুমি কাজ করতে পারবে না। তো তাদের কথায় পিঙ্কি ধীরে ধীরে একা একা বাড়িতে আসতে থাকে। আর এইদিকে ভেনু কাজ থেকে ফিরে আসার সময় গ্রামের কিছু লোক বলে, তোমার বউ কাজে যাওয়ার সময় অজ্ঞান হয়ে গিয়েছিল, যাও তাড়াতাড়ি বাড়িতে যাও। ভেনু তো খুবই টেনশনে দৌড়ে দৌড়ে বাড়িতে আসে। তো এরপর ঘরে এসেই বলে, কিভাবে কি হলো পিঙ্কি, তুমি তো সকালে ভালোই ছিলে। পিঙ্কি বলে, আমি জানি না, তবে তখন আমার খুবই পেটে ব্যথা হচ্ছিল, এখন একটু ভালো লাগছে। ভেনু বলে, আচ্ছা তুমি এখন রেস্ট নাও, আমি একটা আয়ুর্বেদিক ওষুধ বানাই। এরপর ওষুধটা বানিয়ে পিঙ্কিকে খাওয়ায়। পিঙ্কি বলে, আমি বুঝলাম না কি থেকে এত ব্যথা হলো। ভেনু বলে, আচ্ছা চলো তো আমাদের ওই আয়ুর্বেদিক ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাই। এরপর সেই গ্রাম্য ডাক্তারের বাড়িতে গেলে ভেনু বলে, পিঙ্কির পেটে নাকি খুব ব্যথা করছে ডাক্তার সাহেব। ডাক্তার বলে, আচ্ছা আচ্ছা ভেতরে আসো, দেখি তো কি হয়েছে। তো ডাক্তার তার হাতের কবজি ধরে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্বামীর কাছে ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি একটু বাইরে বসো। এরপর ভেনুকে বলে, ভেনু তোমার বউয়ের পালস উঠানামা করছে, যত দ্রুত সম্ভব শহরের ডাক্তার দেখাও। তো ভেনু ভয় পেয়ে বলে, ডাক্তার সাহেব অনেক খারাপ কিছু? ডাক্তার সাহেব বলে, না না, তোমরা আগে ডাক্তার দেখাও, তারাই বলবে। তো এই কথা শুনে তারা বাড়িতে চলে আসে। এরপর মধ্যরাতে হঠাৎ করেই পিঙ্কির আবার পেটে ব্যথা শুরু হয়। ভেনু উঠে বলে, এখন আমি কোথায় যাব তোমাকে নিয়ে? দয়া করে একটু কষ্ট করে থাকো, আমি সকালেই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই নাও জলটা খেয়ে নাও। পরদিন সকাল হতে হতেই ভেনু তার বউকে নিয়ে অনেক দূর পাহাড়ি রাস্তা হেঁটে একটা গাড়িতে করে শহরের হাসপাতালে আসে। তো হাসপাতালে আসলে ডাক্তার বলে, কেমন আছো ভেনু? আসলে ভেনু এই ডাক্তারের কাছে মধু বিক্রি করত, তাই ডাক্তারবাবু তার আগে থেকেই পরিচিত। তো পিঙ্কিকে চিকিৎসা করার সময় ডাক্তার পেটে চাপ দিলেই তার বউ ব্যথা পেয়ে ওঠে। তখন ডাক্তার বুঝতে পারে এটা কোনো সাধারণ পেটে ব্যথা না। এরপর ডাক্তারবাবু বলে, শোনো, আমি সরকারি হসপিটালে ঠিকানা দিচ্ছি, ওইখানে বড় চিকিৎসক আছে, আমি তোমাদের একটা স্লিপ দিচ্ছি, সেটা ওই ডাক্তারকে গিয়ে দেখাবে। ওই ডাক্তার আমার বন্ধু হয়, তাহলেই তোমার বউকে বিনামূল্যে চিকিৎসা করবে, যাও সাবধানে থেকো। তো এরপর ভেনু তাকে প্রণাম জানিয়ে সেই ডাক্তারের কাছে আসে। ডাক্তার বলে, বসো। তো তোমরা কোথা থেকে এসেছো? ভেনু বলে, স্যার আমরা কুঞ্জুমান থেকে এসেছি। তো ওই স্লিপটা দিয়ে বলে, ডাক্তার সাহেব ওই যে আমার পরিচিত ওই ডাক্তারবাবু আপনাকে এটা দিতে বলেছে। এরপর ডাক্তার সাহেব বলে, ও আচ্ছা, তাহলে তোমরা পাহাড়ি গ্রাম থেকে এসেছো? ভেনু বলে, জি স্যার। এরপর সেই ডাক্তার একইভাবে চিকিৎসা করলে পিঙ্কি পেটে অনেক ব্যথা অনুভব করে। এরপর ডাক্তার
বলে তেমন কিছু হয়নি, পেটে একটা ছোট টিউমার হয়েছে, তো তোমাদের একটা স্ক্যান করতে হবে। তো আমি একটা রিপোর্ট লিখে দিচ্ছি, এটা যারা স্ক্যান করে তাদেরকে দেখাবে, তাহলেই তারা বিনামূল্যে করে দিবে। এরপর স্যারকে ধন্যবাদ দিয়ে সেই লোকের কাছে এসে বলে এই ডাক্তার সাহেব আপনার কাছে পাঠিয়েছে। তো ওই লোকটা তাদের অবস্থা দেখে বুঝতে পারে যে এরা ফ্রিতে স্ক্যান করাতে চায়, তাই বলে ওই সামনে গিয়ে বামে আরেকটা স্ক্যান আছে, ওইখানে বলো, ও করে দিবে। আমার স্ক্যানটা নষ্ট হয়ে গিয়েছে, তো তুমি ওইখানে যাও, ওরাই করে দিবে। এরপর ওই লোকটার কাছে রিপোর্টটা দেখালে বলে 7,000 টাকা লাগবে। ভেনু বলে ওই যে ওইখানে গণপতি স্যার আছে না, সে আপনার কাছে পাঠালো, বলল ফ্রিতে করে দিবে। লোকটা রেগে বলে 7,000 টাকা লাগবে। বাংলায় বললাম বুঝো না, ফ্রিতে এখানে কিছুই হয় না, যাও এখান থেকে। তো ভেনু আবার গণপতির কাছে আসলে বলে স্যার সে নাকি ফ্রিতে করে দিবে না, আমি বসে আছি, আপনি মেশিনটা ঠিক করুন, তারপরে আমার স্ত্রীর স্ক্যানটা করে দিন। তো গণপতি বলে আমি পারবো না, সময় নেই আমার এখন, চলে যাও এখান থেকে। মানে সেও টাকা ছাড়া করবে না। তো ভেনু একটু অসহায় হয়ে পকেটে যে টাকা থাকে তার থেকে কিছুটা বের করে দিতে চাইলে ওই লোকটা গপ করে সবগুলো টাকা নিয়ে নেয়। আসলে সরকারি হসপিটালগুলোতে এইরকমই হয়, মানুষের রক্ত চুষে খায় ওরা। তো গণপতি বলে আপনি এখানে গিয়ে বসুন, আমি তাকে স্ক্যান করে নিয়ে আসছি। আর এরই মধ্যে বাচ্চাটার খুব খিদে পায়, তাই ভেনু তাকে একটা দোকানে নিয়ে যায়, আর সেইখানেই সেই আয়ুর্বেদিক ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়। তো ভেনু বলে ডাক্তারবাবু পিঙ্কি অনেক অসুস্থ, তাই এখানে নিয়ে এসেছি। তো ডাক্তারবাবু বলে আরে তার জন্য কি এখানে আসতে হয় নাকি, এখানে শুধু টাকা আর টাকা, চিকিৎসার নামে কিছুই হয় না, তুমি পাহাড়ে ফিরে যাও, আমি চিকিৎসা করব পিঙ্কির। এরপর ডাক্তার যখন পিঙ্কির রিপোর্টটা হাতে নেয়, অনেক ভালো করে দেখার পর একটা নার্স বলে কি অবস্থা স্যার? ডাক্তার বলে সে প্রায় শেষের পর্যায়ে। এরপর এরা আবার গাড়িতে করে পাহাড়ে চলে আসে। তো পরদিন ভেনু স্নান করতে থাকলে তার মেয়ে দৌড়ে এসে খুবই কান্না করতে থাকে। ভেনু পেছন ঘুরে দেখলেই জিজ্ঞেস করে কি হয়েছে মা? মেয়েটা তার হাতের ইশারায় বলে মা খুবই অসুস্থ হয়ে পড়েছে, বাবা তুমি তাড়াতাড়ি চলো। ভেনু মেয়েকে কোলে নিয়ে দৌড়ে বাড়িতে এসে দেখে পিঙ্কির পেটের ব্যথায় ছটফট করতে করতে পাগল হয়ে যাচ্ছে। ভেনু সেই সময়ই সঙ্গে সঙ্গে তার বউকে কোলে নিয়ে গাড়িতে করে শহরের দিকে রওনা দেয়। এরপর দৌড়ে ডাক্তারবাবুর কাছে এসে কাঁদতে কাঁদতে বলে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার কলিজাটা মরতে বসেছে, আমি এখন কি করব? ডাক্তার বলে তোমার কোনো ধারণা আছে যে সে কতটা অসুস্থ? তুমি কি আমাকে একবারও বলে গেছো তুমি ওই পাহাড়ে আবার ফিরে যাবে? আর বলবেই বা কেন, মরে গেলে তো আরেকটা বিয়ে করে ফেলবে। ভেনু বলে দয়া করে স্যার এসব কথা বলবেন না, আমাদের গ্রামের আয়ুর্বেদিক ডাক্তার সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, সে বলেছিল সে নাকি সুস্থ করে দিবে ওকে, আর তাই আমি ওকে নিয়ে গিয়েছিলাম। স্যার সব দোষ আমার, আপনি চাইলে আমাকে জুতো পেটা করেন, তারপর আমার বউকে ভালো করে তোলেন, দয়া করেন ডাক্তার সাহেব। এরপর ডাক্তার দৌড়ে এসে পিঙ্কিকে একটা ইনজেকশন দেয়। এরপর চেম্বারে বসলে ভেনুকে বলে তোমার বউয়ের নাম কি, বয়স কত তার? ভেনু বলে পিঙ্কি স্যার, আর ওর বয়স 26। স্যার বলে আচ্ছা ঠিক আছে, আমি একটা স্লিপ লিখে দিচ্ছি, ওই ওয়ার্ডে তোমার বউকে ভর্তি করাবে, এটা নিয়ে গিয়ে দেখাও। তো যেখানে স্লিপটা দেখাবে সেখানে দেখা যায় অনেক বড় লাইন। তো এই ওয়ার্ড বয়কে যারা ঘুষ দিচ্ছে তাদেরকে শুধুমাত্র সিট দিচ্ছে, আর বাকিরা সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো এই নিয়ে কথা বলতে গেলে কয়েকজনের সাথে ওই লোকটার ঝামেলা লেগে যায়। এরই মধ্যে ভেনু তার সামনে স্লিপটা দেখালে লোকটা রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেয়। এরপর ভেনু বেচারা ডাক্তারের কাছে সেই কথাটা বললে ডাক্তারবাবু বলে দাঁড়াও, আমি নার্সকে তোমার সঙ্গে পাঠাচ্ছি। তো তখন সেখানে নার্স এই কথাটি বলে দিলে সেই হারামজাদাটা বলে ডাক্তার আমাদের ভালো থাকতে দিবে না, শুধু ফ্রি আর ফ্রি, এর জন্যই ঘুষের খাতায় নাম লিখেছি, নইলে তো জীবনই চলতো না। এরপর ভেনুকে বলে আচ্ছা শোনো, কোনো সিট খালি নেই, মেঝেতে গিয়ে থাকো, সিট খালি হলে তোমাকে সিট দিব। ভেনু বলে স্যার আমাদের সঙ্গে এত বৈষম্য করছেন কেন, আমরা গরিব বলে কি মানুষ না? ওই লোকটা বলে তোকে যে ফ্রিতে মেঝেতে থাকতে দিচ্ছি এটাই অনেক, বড় বড় ডায়লগ আমাকে দিতে আসবে না। এরপর বেচারা ভেনু আর কিছু বলার সাহস পায় না। এরপর নার্স তাদেরকে ওই রুমে নিয়ে গেলে তারা মেঝেতেই চিকিৎসা নিতে থাকে। পরদিন নার্সকে দিয়ে ডাক্তার তাকে ডেকে পাঠায়। ভেনু সেখানে গেলে ডাক্তার বলে তোমার কাছে কি মেডিকেল কার্ড আছে? সরকার থেকে যেটা দেয়, তোমার স্ত্রীর চিকিৎসার জন্য এটা খুবই দরকার। শোনো, তোমার বউয়ের একটা জটিল রোগ হয়েছে, সেটা চিকিৎসার খরচ অনেক, যদি কার্ডটা তোমার কাছে থাকে তাহলে কম খরচ হবে। ভেনু একটু কষ্ট নিয়ে বলে স্যার সব জায়গাতেই তো টাকা লাগছে, আমি স্ক্যান করতে গেলাম তখনও আমাকে ফ্রিতে স্ক্যান করতে দিল না, আমি গরিব মানুষ স্যার, আমি এই কার্ড কোথা থেকে পাবো স্যার? ডাক্তার রেগে বলে গাধা আর ঘোড়া দুইটাই প্রাণী, কিন্তু গাধা আর ঘোড়া কি এক হয়? নার্সও ইনজেকশন দিতে জানে আর আমিও ইনজেকশন দিতে জানি, তাহলে কি আমার চিকিৎসার মান আর নার্সের চিকিৎসার মান এক হবে? আবার আমাকে জ্ঞান দিতে এসেছো, যাও এবার থেকে নিজের খরচে চিকিৎসা করো। ভেনু এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর নার্স তাকে দেখে অনেক কষ্ট পেয়ে বলে স্যার আপনি একটা স্লিপ দিয়ে দিলে তাকে ইমার্জেন্সি কার্ডটা দিয়ে দিবে, গরিব মানুষ স্যার, দিয়ে দেন। ডাক্তার বলে
বলে সে আমার উপর আবার গরম দেখায়, ওকে একটু কষ্ট করে কার্ডটা নিতে দাও, তুমি তোমার কাজ করো। এরপর সেই নার্স ভেনুর কাছে এসে বলে এই হসপিটালের সবচেয়ে ভালো ডাক্তার উনি, আর তুমি কিনা একটু রেগে গিয়ে তার সঙ্গে এভাবে কথা বলেছো। সে চেয়েছিল তোমার বউকে অল্প খরচে সুস্থ করে দিতে, আর তুমি ধৈর্য হারিয়ে সব শেষ করে দিলে। ভেনুর আসলে মাথা ঠিক ছিল না, গরিব মানুষ, জায়গায় জায়গায় এত টাকা লাগছে, এত অপমান সহ্য করছে, তাই রেগে গিয়ে স্যারকে এতটুকু কথা বলে ফেলেছিল। যাই হোক, পরদিন ভেনু একটা নার্সকে জিজ্ঞেস করে, ম্যাডাম আমি চিকিৎসা কার্ড কোথায় পাবো? নার্স বলে আপনার গ্রাম্য অফিসে গেলে এটা পাবেন। ভেনু বলে ও আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। এরপর বউয়ের কাছে এসে বসলে পিঙ্কি বলে তুমি কি খেয়েছো কিছু? ভেনু বলে না। পিঙ্কি বলে কিছু খেয়ে নিও, না হলে শরীর অসুস্থ করবে। ভেনু খুব কষ্ট নিয়ে বলে আমরা কি এমন অপরাধ করেছিলাম যে তুমি এত অসুস্থ হয়ে যাচ্ছ? উপরওয়ালার কাছে তো আমরা শুধুমাত্র একটা ভালো পরিবার চেয়েছিলাম। পিঙ্কি বলে এসব কথা ভেবো না, যদি ভগবান আমাকে তার কাছে নিতে চায় তাহলে তো যেতেই হবে। ভেনু বলে ভয় পেও না, মেডিকেল কার্ডটা পেলেই তুমি ভালো হয়ে যাবে। আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে ভগবানও আমাদের কোনো ক্ষতি করবে না। তো এর পরদিন সকালে ভেনু গ্রামের ভিরাপান্ডি অফিসে আসে, যেখান থেকে সে চিকিৎসা কার্ডটা নিতে পারবে। এরপর ভেনু সেই স্যারের কাছে গেলে দেখা যায় এই সেই স্যার যে কিছু মাস আগে তাদেরকে বলেছিল পাহাড় থেকে সমতলে নেমে আসতে। তো ভেনু বলে স্যার আমার বউটা খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য চিকিৎসা কার্ড তৈরি করতে হবে, তো আমাকে এটা একটু দেন স্যার দয়া করে। স্যার বলে এটা করতে অনেক ঝামেলা আছে, আমার কাছে এত সময় নাই। তোমার জলবায়ু, মাটি, গাছ, পানি এগুলো ছাড়া নাকি তোমরা থাকতেই পারবে না। অনেক তো বড় বড় কথা বলেছিলে, এখন আবার শহরে কেন? ভেনু এসব কথা অপমান সহ্য করে শুধুমাত্র একটা চিকিৎসা কার্ডের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু শয়তান লোকটা ভেনুকে কার্ডটা দেয় না। সেই অফিস থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। তাদের এই ব্যবহারে অবাগা ভেনু অসহায়ের মতো কান্না করতে থাকে। আর সেইখানেই আশীর্বাদ হয়ে আসে এই গরিব লোকটি, যে আবার সেখানে ভিক্ষা করে জীবন পার করছে। যেহেতু সে অনেক আগে থেকে সেখানে ভিক্ষা করে, তাই তার শহরের সবগুলো জায়গা পরিচিত। তো লোকটা ভেনুর কাছে এসে বলে কিরে কান্না করছিস কেন? ভেনু বলে আমার বউটা অনেক অসুস্থ, আমি একটা ইন্স্যুরেন্স কার্ডের জন্য এখানে এসেছিলাম, কিন্তু তারা আমাকে ফ্রিতে এটা দিল না। দাদাটা বলে এখানে বছরের পর বছর পরে থাকলেও কেউ তোকে সাহায্য করবে না, আর এখানে কান্না করেও কোনো লাভ নেই, এরা কারো কষ্ট বোঝে না, তবে একটা আধার কার্ড দিলেই কাজটা সহজ হয়ে যাবে। ভেনু বলে আধার কার্ড কি দাদা? দাদা বলে কি বলিস, তুই আধার কার্ড চিনিস না? আধার কার্ড হচ্ছে তুই ভারতীয় কিনা এটা তার প্রমাণ, এটা না হলে নিজের দেশে থাকার পরেও সুযোগ সুবিধা কিছুই পাওয়া যায় না। তো সেই দাদাটা আধার কার্ড করার জন্য ভেনুকে নিয়ে একজন ম্যাডামের কাছে আসে। কথায় আছে না, গরিবের দুঃখ গরিবই বুঝে। তো ম্যাডাম বলে আপনার কাছে ভোটার কার্ড, পাসপোর্ট এর কোনো কার্ড আছে? এগুলো থাকলে আমাকে দেন। দাদাটা বলে তুই কি কখনো কাউকে ভোট দিয়েছিলি? তো ভেনু বলেন না আমি কোনো ভোট দেইনি, কিন্তু আমাদেরকে বলেছিল ভোট দেওয়ার কথা। এই কথা শুনে দাদা বলে ও তাহলে তোর ভোটটা তোর ভাইই দিয়ে দিয়েছে। ভেনু বলে আমার তো কোনো ভাই নেই দাদা। দাদাটা বলে আরে তোর ভোট দেওয়ার দরকার পড়েনি, তোর নামে ভুয়া ভোট হয়ে গিয়েছিল। এরপর দাদাটা ম্যাডামকে খুব রিকোয়েস্ট করে যে ম্যাডাম ও তো গরিব মানুষ, দয়া করে এই আধার কার্ডটা ওকে করে দেন। তো ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে করে দেওয়া যাবে, তবে প্রশাসনের ঊর্ধ্বতর কর্মকর্তার একটা স্বাক্ষর লাগবে, সেই স্বাক্ষরটা দিতে পারলে আমি তাকে আধার কার্ডটা করে দিতে পারবো। তো এরপর দাদাটা ভেনুকে বলে শোন আধার কার্ড করতে কিছু টাকা লাগবে, তুই পাহাড়ে চলে যা, সেখানে কাজ করে কিছু টাকা নিয়ে আয়। ভেনু বলে আচ্ছা দাদা। এরপর ভেনু পিঙ্কির সাথে দেখা করলে পিঙ্কি বলে আমাদের ঘরের কোনায় তুমি কিছু টাকা পাবে, আমি অনেক কষ্ট করে অল্প অল্প করে জমিয়ে রেখেছিলাম, তোমার লাগলে তুমি সেখান থেকে নিও আর বাড়িতে যাও, আর কতদিন এখানে কাজ না করে আমার জন্য বসে বসে দিন পার করবে। এরপর ভেনু মেয়ের হাতে কিছু টাকা দিয়ে বলে মা তুমি আর তোমার মায়ের খেয়াল রেখো, আমি কাজ করে কিছু টাকা হলে তারপরেই চলে আসবো তোমাদের কাছে। তো এরপর ভেনু বাড়িতে চলে আসে। আর বিয়ের পর পিঙ্কি তাকে একটা কথা বলেছিল যে সবাই তো তার স্বামীকে আঁচলে বেঁধে রাখে, আমি তোমাকে আমার আত্মার সঙ্গে বেঁধেছি। এই কথাটা মনে পড়তেই ভেনু কান্না করে দেয়। এরপর সে যখন আবার শহরের উদ্দেশ্যে রওনা দেয় তখন সেই গাছের কাছে এসে প্রচন্ড কান্না করে বলে হে ঈশ্বর, এই পৃথিবীতে আমার কেউ নেই, হে দেবতা তুমি দয়া করে আমার স্ত্রীকে ভালো করে তোলো। এরপর ভেনু শহরে আসলে ওই দাদাটা তাকে ওই প্রশাসন লোকের বাড়ির সামনে নিয়ে যায়। এরপর ওই লোকটা কোথাও যাওয়ার সময় গাড়িতে উঠবে, তখনই ভেনু তার পায়ে ধরে বলে স্যার দয়া করে আমাকে একটা স্বাক্ষর দেন, আমার স্ত্রী মরতে বসেছে। ওই লোকটা বলে আরে আমার পা ছাড়ো তো, আমি একটা শুভ কাজে যাচ্ছি, পরে আমার অফিসে দেখা করো। তো এই লোকটা ছিল সেই লোক যে কয়েক মাস আগে ভেনুদের পাহাড়ে গিয়েছিল। ওই যে কয়েকজন ছিল পাহাড় থেকে তাদেরকে নামিয়ে আনার জন্য, তাদের মধ্যে একজন। তো পরদিন অফিস
অফিসে ভেনু দেখা করতে গেলে লোকটা বলে, শোনো, তোমাকে আমি চিনতে পেরেছি, একটা শর্তে আমি তোমাকে স্বাক্ষর দেব। তুমি আমার এইখানে একটা সাইন করবে। এখানে লেখা আছে তুমি পাহাড় থেকে নিচে নেমে আসবে, আর সেই সাথে গ্রামের সবাইকে নিচে নেওয়ার দায়িত্ব নিলাম। ভেনু বলে, স্যার আমি এটা পঞ্চায়েতকে না বলে কিছু করতে পারবো না। অফিসার রেগে বলে, তাহলে যখন আমাদেরকে এত বড় বড় কথা বলেছিলি তখন কি পঞ্চায়েতের কথা শুনে বলেছিলি? যত সব নাটক এখানে, যা তো বের হয়ে এখান থেকে। তো এরপর ভেনু মন খারাপ করে রুম থেকে বের হয়ে দাদাকে এই বিষয়টা জানালে দাদা বলে, আরে আগে তোর বউয়ের জীবন নাকি এই সব বড়? তোর বউকে বাঁচাতে হলে যে যা বলছে শুধু করে যা। ভেনু একটু ভেবে দেখে আসলেই তো। এরপর স্যারকে এসে বলে, স্যার আমি রাজি। তো সাইন করতে বললে ভেনু বলে, স্যার আমি তো সাইন করতে জানি না। তো পরে ওই লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে টিপসই দিন। তো এরপর হসপিটালে পঙ্কির মেয়েকে এরকম একা একা ঘোরাঘুরি করতে দেখে একটা লোকের খুব মায়া লাগে। ভদ্রলোকটির নাম হচ্ছে দাস। তো পিঙ্কির কাছে এসে বলে, আপনারা কোথা থেকে এসেছেন? পিঙ্কি বলে, কুঞ্জুমন থেকে। দাস বলে, তাই নাকি? আমারই তো ছোটবেলা কেটেছে ওইখানে। এরপর ভদ্রলোকটা ডাক্তারের কাছ থেকে জানতে পারে পিঙ্কির 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। সেই গ্রামের পাহাড় থেকে নদীতে যে জলটা আসে সেটা তারা ডিরেক্ট পান করে, আর দেখলাম জল থেকেই তাদের ইনফেকশন হয়েছে। এই পিঙ্কি মহিলাটার মতো আরো 3জন মহিলা সেই গ্রাম থেকে এই অসুখ নিয়ে এসেছিল, আর তারা 3জনই মারা গেছে। মিস্টার দাস বলে, আমি চেয়েছিলাম বাকিটা জীবন সেই গ্রামে পার করব, কিন্তু সেখানেও বিষাক্ত দিয়ে ভরে গেছে। তো এরপর রাত হলে ভেনু তার স্ত্রীর কাছে আসে। এরপর মেয়েটার জামাটা পাল্টে দেয়। তখন অনেক মায়াভরা কণ্ঠে পিঙ্কি বলে, আমি আর এখানে থাকতে চাই না সোনা। আমার মনে হচ্ছে আমি একটা সাপের গর্তে আছি। আমি সেই তোমার বানানো ভেষজ ওষুধ খেতে চাই। আমি সেই পাহাড়ের ভালোবাসায় ভরা জায়গায় থাকতে চাই। আমার হাত পাগুলো দেখো, দাগ দিয়ে পুরো শরীর ভরে গেছে। পিঙ্কি বলে, আমাদের মেয়েটার যত্ন নিও তুমি। ভেনু বলে, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আমি তোমাদের দুজনেরই যত্ন নিব। বেচারা পুরুষ মানুষ, সবার সামনে কাঁদতে না পারলেও তো তার ভেতরে কান্না আছে। বাইরে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু ভাবতে থাকে আমাদের সুন্দর জীবনটা কি থেকে কি হয়ে যাচ্ছে। তো পরদিন সরকারিভাবে আধার কার্ড থেকে ইন্স্যুরেন্স কাগজটা বের করার জন্য গেলে সেই কর্মকর্তা ইংরেজিতে বলে www. এটাতে গেলে আপনারা কার্ডটা পেয়ে যাবেন। কিন্তু এরা কিছুই বুঝতে পারে না। এরপর সেই দাদাটা বলে, আরে দাঁড়া, আমার কাছে 2 নম্বরের লোক আছে, কিছু টাকা দিলে কাজ করে দিবে। তো রাস্তায় সেই লোকের সঙ্গে দেখা করলে লোকটা বলে, 3 দিনের মধ্যে কাজ করে দিব, 5,000 টাকা লাগবে। এরা যদিও বলে, ভাই আমরা অনেক গরিব, কিন্তু তারপরও লোকটা রাজি হয় না। আর যেহেতু কিছুই করার নাই তাই ভেনু তাকে বলে ঠিক আছে। আর এর পরের দিনই লোকটা ইন্স্যুরেন্স কাগজটা তৈরি করে দেয়। এরপর ভেনু সেই কাগজটা নিয়ে তার গ্রাম্য অফিসে ওই অফিসারের কাছে যায়। তো সেই লোকটা বলে, তুমি মাসে ইনকাম করো কত? ভেনু বলে, স্যার এটা তো বলতে পারি না, যে যা দেয়। এরপর জিজ্ঞেস করে, যে যা দেয় তাহলে দিনে কত হয়? ভেনু বলে, স্যার প্রতিদিন 400 থেকে 500 রুপির মতো। এরপর লোকটা বলে, তাহলে 1000 টাকা করে হলে বছরে 1,20,000 টাকা। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যাদের মাসিক ইনকাম 7,200 টাকার কম তারাই পাবে। তো তুমি তো দরিদ্র সীমার উপরে, যাও তুমি চিকিৎসা কার্ড পাবে না। ভেনু অনেক কান্না করতে করতে বলে, স্যার আমার বউটা মৃত্যু শয্যায়, আমার সাথে এরকম করবেন না স্যার। সত্যিকার অর্থে আমার কাছে কোনো টাকা নেই স্যার। কিন্তু জানোয়ারটা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরপর দাদার কাছে আসলে দাদাটা বলে, আরে দুনিয়া তো চলেই ঘুষের উপরে রে, যা গিয়ে টাকাটা এইভাবে দেখাবি তাহলেই কাজ হয়ে যাবে। এরপর যখন ঠিকই টাকাটা নিয়ে এইভাবে দেখায়, সঙ্গে সঙ্গে হারামজাদা বলে, ওকে ভাই তুমি দাঁড়াও 5টা মিনিট, তোমার কার্ডটা রেডি হয়ে যাবে। তো সেই কার্ডটা পাওয়ার পর দাদাকে বলে, দাদা খুব লজ্জা লাগছে, কিন্তু তারপরও বলি আমার কাছে দাদা আর টাকা নেই, কালকে থেকে কিছু খাইনি, খুবই ক্ষুধা লেগেছে। এরপর দাদাটা 2 কাপ চা অর্ডার করলে সেই দোকানদার তাদের কাগজের কাপে চা দেয়। দাদাটা প্রতিবাদ করলে লোকটা বলে, আরে তোদের কি স্বর্ণের গ্লাসে দিব নাকি? এই কথা শুনে দাদা ভেনুকে বলে, দেখেছিস সব জায়গায় বর্ণবাদী, ধনী গরিব বৈষম্য। এরপর দাদাটা ভেনুর হাতে কিছু টাকা দিয়ে বলে, এই নে তোর মেয়ের জন্য কিছু কিনে নিস। ভেনু এতটা খুশি হয়, সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলে, দাদা আপনি আমার কাছে দেবতার মতো। আমি যে আপনাকে কিভাবে পেলাম আমি নিজেও জানি না, আমি আপনার কেউ নই, তারপরও আপনি আমাকে কতটা সাহায্য করেছেন দাদা, আমি জীবনেও আপনাকে কোনোদিন ভুলবো না। এই বলে দাদাকে অনেক কৃতজ্ঞতা জানায়। তো সিং কাট হয়ে মিস্টার দাসের
কাছে আসলে দেখা যায় সে ঊর্ধ্বতর কর্মকর্তাকে বলছে ওই পাহাড়ে মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। কলকারখানার ধোঁয়াগুলো নদীর সঙ্গে মিশে সেই জলটা পাহাড়ের দিকে আসছে। তারা সেই পাহাড়কে দেবতা মনে করে, সেই জল খেয়ে তারা তাদের পুরো জীবন কাটিয়ে দেয়। আর সেই জল যদি বিষাক্ত হয় তাহলে মানুষগুলো সব মরে যাবে। আপনারা যদি এই কারখানা বন্ধ না করেন তাহলে আপনাদের বিষয়ে আমি ব্যবস্থা নেব। তো এরই মধ্যে আরেকজন ঊর্ধ্বতর কর্মকর্তা বলে, মিস্টার দাস, আমরা তো তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছি, তাই না? তাদের তো উপার্জনের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু দাস রেগে বলে, আপনারা কারখানা বন্ধ করে পাহাড়ের নিচে নেমে আসুন, না হলে আমরা ব্যবস্থা নিব। এরপর কোনো কথা নেই, ওই লোকটা বলে, আপনাকে 10 লক্ষ টাকা দিচ্ছি, এত চিন্তা করবেন না, যা হবার হতে দেন। দাস বলে, স্যার, আপনার কারখানা নিয়ে আমার সমস্যা নেই, তবে আপনার কারখানার বজ্রগুলো নদীতে ফেলবেন না। এই বলে যেটা কল্পনাও করি নাই সেইটাই হয়। সে আসলেই ঘুষটা নিয়ে সেখান থেকে চলে যায়। মানে সেও প্রতিবাদ করতে গিয়ে শেষমেশ টাকার কাছে বিক্রি। তো রাতে যখন হসপিটালে ভেনু তার স্ত্রীকে দেখতে আসে তখন মেয়ের কান্না শুনে সে চিৎকার দিয়ে দৌড়ে যায়। আর মেয়েটা ইশারের মাধ্যমে বোঝাতে থাকে তার মা এই দুনিয়াতে নেই। ভেনু চিৎকার দিয়ে হাউ মাউ করে কান্না করতে করতে দৌড়ে সেই ডাক্তারের কাছে গেলে লোকটা বলে, আপনি কে? ভেনু বলে, আমি পিঙ্কির স্বামী। তখন বলে, এখানে সাইন করুন। আর সেখানে ভেনু টিপসই দিলেই সে লাশের ঘরে যায়। গিয়ে দেখে তার পিঙ্কি সারা জীবনের মতো ঘুমিয়ে আছে। এরপর লাশটা নিয়ে বাড়িতে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতে থাকলে তাদের সবাইকে বলে, ভাই, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে দয়া করে পাহাড়ের ওইখানে পৌঁছে দাও। কিন্তু কেউ রাজি হয় না। সবাই বাহানা দিয়ে বলে, অনেক তেল খরচ, আমাদের পক্ষে সম্ভব না। শেষমেশ একটা ড্রাইভারের পা ধরে বলে, আমাকে দয়া কর ভাই, দয়া করে আমাকে ওইখানে নিয়ে চল। কিন্তু একজনও তাকে বিনা স্বার্থে সাহায্য করতে চায় না। আর এইদিকে বাচ্চা মেয়েটা কিছু না বুঝতে পেরে সবার কাছে ভিক্ষা চাইতে থাকে। এটা তার বাবা দূর থেকে দেখলে প্রচন্ড কষ্টে মেয়েকে বলে, মা, তুই এটা কি করছিস? ফেলে দে মা। এরপর মেয়েকে জড়িয়ে ধরে চোখের জল মুছে নিজের মৃত স্ত্রীকে কাঁধে করে এইভাবে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে থাকে। আর এরই মধ্যে একটা ছেলে এটা দেখতে পেয়ে ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেয়। কত কমেন্ট, কত শেয়ার, কিন্তু প্রকৃত সাহায্য করার মতো কেউ নেই। আর এভাবেই যেতে যেতে তার স্ত্রীকে নিয়ে প্রাণপ্রিয় পাহাড়ে চলে আসে। এরপর কবর দেওয়ার জন্য মাটি খুঁড়ে। আর এইদিকে তার এই ভিডিওটা টিভি নিউজ হয়ে যায়। কিন্তু সেই নিউজ পর্যন্তই সবকিছু শেষ, কেউ তাদের খোঁজ নেয়নি। এরপর নিজ হাতে প্রাণপ্রিয় স্ত্রীকে কবর দিয়ে মেয়েকে কাঁধে করে অজানা এক ভবিষ্যতের দিকে রওনা দেয় ভেনু। আর এখানেই এই হিট মুভিটা সমাপ্তি হয়। আমাদের এই পুরো পৃথিবী দুর্নীতি বেড়াচালে বন্দী, ঘুষ ছাড়া যেন দুনিয়া অন্ধকার। আর সেখানে তো অতি দরিদ্র মানুষের জীবন যেন পুরো একটা অভিশাপ। আমি একটা গল্পে পড়েছিলাম, কেউ একজন টাকাকে বলেছিল, আচ্ছা, তুমি তো নিতান্তই একটা কাগজের টুকরা, তাহলে তোমার এত কিসের মূল্য? টাকা হেসে বলেছিল, দেখো, আমি শুধুমাত্র একটা কাগজ, কিন্তু কেউ আমাকে ডাস্টবিনে ফেলে না। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, মুভিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন কেন? আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করুন, যেন পরের ভিডিওতে সবার আগে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।